বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চরফ্যাশনে সন্তানদের জিম্মি করে গৃহবধূকে দলবদ্ধভাবে সারারাত ধর্ষণ, টাকা এবং স্বর্ণালংকার লুটপাট। ভোলার চরফ্যাশন উপজেলায় সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে ৩ সন্তানের জননী এক গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণ করার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার পর ঘর থেকে জমি কেনার জন্য রাখা নগদ ৪ লক্ষ টাকা এবং ২ ভরি স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে গেছে অভিযুক্তরা। রাতে চিলেকোঠার দরজাটি ভুলবশত বন্ধ না করলে সেখান দিয়ে এই সন্ত্রাসীরা রুমে ঢুকে মহিলাকে ধর্ষণ করে। এরপর জানাবো, রোববার শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এজন্য রোববার তাদের বাসভবনে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। আজ ১৪ ফেব্রুয়ারি রাতে বিএনপির সূত্র থেকে সব তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে নিজ হাতে নির্বাচনী পোস্টার সরাচ্ছেন জামাতের আমির। নির্বাচনে ২ দিন পর ঢাকা ১৫ নিজের আসনে নির্বাচনী পোস্টার সরানোর কাজ শুরু করেছে নবনির্বাচিত এমপি এবং জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান নিজের হাতে তিনি এই পোস্টারগুলো সরিয়ে দিচ্ছেন। জানাবো, ১১ দলীয় ঐক্যের লিয়াজো কমিটির বৈঠক চলছে। নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণের বৈঠকে বসেছে জামাত ইসলামী সহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের লিয়াজো কমিটি। আজ মাগরিবে রাজধানীর মগবাজারে জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শুরু হয়েছে। বৈঠক শেষে রাত ৮:৩০টায় প্রেস ব্রিফিং করা হবে। এতে লিয়াজো কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, গণভোটের গ্যাজেট প্রকাশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য ও গণভোটের ফলাফল গ্যাজেট প্রকাশ করা হয়েছে। গভীর রাতে গ্যাজেট প্রকাশ করা হয়েছে। আজ ৪,৮২,৬৬০ জন হ্যাঁ ভোট দিয়েছে এবং না ভোট দিয়েছে মাত্র ২ কোটি। এতে বিপুল পরিমাণ ৭৪ লক্ষ হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে। যদিও বিএনপির নেতৃত্ববৃন্দরা বেশিরভাগ জায়গাগুলোতে তারা হ্যাঁ ভোটের পক্ষে তারা ভোট দেয়নি, কিন্তু তারা না ভোট দেওয়ার পরও দেখা যাচ্ছে যে সেখানে হ্যাঁ ভোটই জয়যুক্ত হয়েছে। এ ঘটনায় সবাই বলাবলি করছে তাহলে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলো কিনা। কারণ যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয় তাহলে এই হ্যাঁ ভোট হচ্ছে জামাত ইসলামের ভোট, আর এই হ্যাঁ ভোটে যদি সরকার গণভোটে জিতে থাকে তাহলে কি করে এই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলো সে বিষয়ে তারা প্রশ্ন তুলেছে। তবে এসব প্রশ্নের এখন পর্যন্ত কেউ সদুত্তর দিতে পারেনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। চরফ্যাশনে সন্তানদের জিম্মি করে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, নতুন বাংলাদেশের সূচনা শুরু, টাকা এবং স্বর্ণালংকার লুটপাট। ভোলার চরফ্যাশন উপজেলায় সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে দলবদ্ধভাবে সারারাত ধর্ষণ করা হয়েছে।
আজ গভীর রাতে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। জমি কেনার জন্য রাখা নগদ 4 লক্ষ টাকা স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে গেছে অভিযুক্তরা। ঘটনা 2 দিন পর 13 ফেব্রুয়ারি সন্ধ্যায় ওই নারী বাদী হয়ে স্থানীয় 3 যুবকের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা হচ্ছেন নূর করিম, হানিফ ও নাজমুল। তারা সারা রাত ভরে ওই গৃহবধূকে পর্যায়ক্রমে ধর্ষণ করেছে। মামলার এজাহার সূত্র থেকে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামী কর্মসূত্রে চট্টগ্রামে অবস্থান করছেন। গত মঙ্গলবার তিনি জমি কেনার উদ্দেশ্যে ব্যাংক থেকে 4 লক্ষ টাকা তুলে বাড়িতে আনেন। পরদিন সকালে জমির মালিককে টাকাটি দেওয়ার কথা ছিল। রাতে সন্তানদের নিয়ে তিনি ঘুমিয়ে পড়লে ভুলবশত ঘরের চিলেকোঠার ফটক খোলা থেকে যায়। গভীর রাতে অভিযুক্ত নূর করিম ও তার সহযোগীরা ঘরে ঢুকে গৃহবধূর হাত ও মুখ বেঁধে এরপর আলমারি ভেঙে নগদ 4 লাখ টাকা ও 2 ভরি স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে গেছে। এক পর্যায়ে 3 সন্তানকে অস্ত্রের মুখে পাশের একটি কক্ষে আটকে রেখে অভিযুক্ত 3 জন পর্যায়ক্রমে ওই নারীকে ধর্ষণ করে। শিশুদের চিৎকার ও কান্নাকাটিতে এক পর্যায়ে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। অভিযুক্ত নূর করিম ধর্ষণের অভিযোগ স্বীকার করে দাবি করেন, ওই রাতে আমাদের দোকানেও চুরি হয়েছে। তাদের সঙ্গে আমাদের পুরনো বিরোধ থাকলেও ধর্ষণের বিষয়টি আমার জানা নেই। তিনি বলেন, আমি ধর্ষণ করিনি, তবে ডাক্তার পরীক্ষা করে জানিয়েছে মহিলাকে ধর্ষণ করা হয়েছে। রোববার শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন। এজন্য রোববার তাদের বাসভবনে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। বিএনপির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, উক্ত 2 জন হচ্ছে তারা দুইটি রাজনৈতিক দলের প্রধান। তাদের সঙ্গে তারেক রহমানের সম্পর্ক খুবই ভালো এবং তাদের বাসায় গিয়ে তারেক রহমান দেখা সাক্ষাৎ করবেন এবং তারেক রহমান আগামীতে যে একটি সুন্দর বাংলাদেশ গড়বেন, সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য নাহিদ ইসলাম এবং ডক্টর শফিকুর রহমানের পুরোপুরি সমর্থন রয়েছে এবং সবাইকে নিয়ে তিনি একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে চান। এমন একটি প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে একটি নতুন ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলা এখন অনেক বেশি প্রয়োজন। সেজন্য তারেক রহমান এই 2 নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ নেবেন। উল্লেখ্য, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সময় যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড ছিলেন নাহিদ ইসলাম। তিনি তার নেতৃত্বে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় এবং দীর্ঘদিন ধরে এখন শেখ হাসিনা বিদেশে, অর্থাৎ প্রায় 2 বছর ধরে শেখ হাসিনা বিদেশে পলাতক রয়েছে। এ অবস্থায় নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি নামক একটি রাজনৈতিক দল গঠন করা হয়েছে এবং সেই দলের 6 জন সংসদ সদস্য তারা নির্বাচিত হয়েছে এবং তারা সংসদে গিয়েছে। তারাও একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলবে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হাসনাত আব্দুল্লাহ এবং আক্তার হোসেন। তারা নির্বাচিত হয়, তাদেরকেও ধন্যবাদ জানানো হয়েছে এবং সবাই মিলে একসঙ্গে মিলেমিশে একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে। নিজ হাতে নির্বাচনী পোস্টার সরাচ্ছেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ঢাকা 15 আসন থেকে নির্বাচনী পোস্টার সরাতে শুরু করেছেন। তিনি তার নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে আজ নিজের নির্বাচনী এলাকা থেকে এসব পোস্টার সরাতে শুরু করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছে, সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে তারাও একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে চায়। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের নির্দেশনা অনুযায়ী জামাতের আমিরও সেভাবে সারা দেশ থেকে তাদের নির্বাচনী ব্যানারগুলো সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি নিজের হাতে তিনি দেশের বিভিন্ন জায়গা থেকে নির্বাচনের এই ব্যানারগুলো আসলে সরিয়ে নিচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং তিনি
সবাইকে জানিয়েছেন যে আমরা নির্বাচনে জয়লাভ করেছি, এখন এটা আমাদেরকে অবশ্যই সরিয়ে নিতে হবে এবং দেশের আইনকে কোনোভাবে অমান্য করা যাবে না এবং দেশের মানুষ যে দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় ছিল সেটি বাস্তবায়ন করতে হবে। সেজন্যই জামাতের আমির এমন পদক্ষেপগুলো নিচ্ছে এবং এই পদক্ষেপগুলো খুবই সুন্দরভাবে নিতে হবে। ১১ দলীয় ঐক্যের লিয়াজো কমিটির বৈঠক চলছে। নির্বাচন পরবর্তী পরিস্থিতির বিভিন্ন বিষয়াদি নিয়ে ১১ দলীয় জোটের লিয়াজো কমিটির বৈঠক চলছে এবং এই বৈঠকটি হচ্ছে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে। বৈঠক শেষে তারা আগামীর জাতীয় সংসদ নির্বাচনের পর করণীয় কী এবং এ বিষয় নিয়ে কি এখন করা যায়, এই মুহূর্তে এসব বিষয় নিয়ে তারা মূলত আলাপ আলোচনা করতে শুরু করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশটাকে গড়ে তুলেছেন, সেই বাংলাদেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটাই হচ্ছে সবথেকে ভালো সময় এবং এই সময়টাতেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই বিষয়গুলোকেই খুবই সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছেন এবং সরকার আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবে এই প্রত্যাশা দীর্ঘদিন ধরে ব্যক্ত করেছিলেন তিনি। তবে এসব বিষয় নিয়ে মূলত বলা হচ্ছে এবং আগামীর একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশের বিষয়টি সবাইকে জানানো হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এসব বিষয়গুলো সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে ইতিমধ্যেই আলাপ আলোচনা করে জানিয়েছিলেন এবং সে অনুযায়ী তারাও সেভাবে কর্মপদ্ধতি অর্থাৎ কর্মপন্থা কিভাবে নিরূপণ করা যায় সেসব বিষয় নিয়ে তারা কাজ করছেন।